গুড ইভিনিং। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো এসএলএসটি তো আজকে থেকে আমাদের শুরু হচ্ছে। তার আগে আমি একটু পরিচয় করতে চাইছি সবার সঙ্গে। হুম, 2016 সালে যারা এসএলএসটি দিয়েছিলেন তাদের মধ্যে কে কে আছে যারা দিয়েছিলেন? আমি আছি স্যার, নবাব মিয়াম। আচ্ছা, বেশ। আর স্যার আমি আছি 2016 সালে দিয়েছিলাম। স্যার আমি আছি সুখদেব হাঁসদা। আচ্ছা, বেশ। হ্যাঁ আমিও আছি, বেশ বেশ বেশ। 2016-তে দিয়েছিলাম। যেটা বলার জন্য এসএলএসটি নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে। আর প্লাস হচ্ছে কিভাবে করবে, কতটা কি করতে পারে, বা কোনগুলো করা যেতে পারে, কোন সিলেবাস পড়বে, আমি একটুখানি জাস্ট টাচ করে গিয়ে চলে যাব আমাদের মেন টপিকে। আজকে আমি মূলত বাংলা ব্যাকরণ নিয়ে এসেছি, সমগ্র সিলেবাসটা একবার একটু আলোচনা করব। মানে দেখিয়ে দেবো যে কোনটা আপাতত রয়েছে, যেটা সেই তার উপরে ভিত্তি করে। আর বাংলা ব্যাকরণের একটা টপিক বাক্য, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। ঠিক আছে? তো তার আগে যেটা বললাম যে প্রথমত যে এসএলএসটি যে পরীক্ষাটা হবে বলে একটা কথা বলেছে, সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার জারি করেছে, সেটা হচ্ছে যে আমরা কম বেশি জানতে পারছি যে 2016-তে যারা পরীক্ষা দিয়েছে তারা তো পারবেই, তার সাথে সাথে যতটুকু জানা যাচ্ছে, এখনো কিন্তু কনফার্ম নয়, যতটুকু জানা যাচ্ছে যে আহ, অন্য যারা আছে তারাও পারবে। এইবার প্রশ্ন হতে পারে যে কিভাবে স্যার জানলেন বা কি হতে পারে। এটা একটা কনফিউশনের জায়গা রয়েছে যে অনেকে বলছে পারবে, অনেকে বলছে পারবে না। কিন্তু একটা কথা এখানে মানে ভেবে নাও, 2016 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের সংখ্যা ছিল 22 লাখ। তারপরে আরো যে আহ, তোমার হচ্ছে রয়েছে, তারপরে তো 2016 থেকে এই পর্যন্ত 2025, এই এত বছর ধরে যে পরীক্ষা হয়নি, সেই সমস্ত স্টুডেন্টরাও তো রয়েছে। এবার যদি না নেয়, বিরাট একটা, আমার মনে হয় যে বিরাট একটা আন্দোলন বা বিরাট একটা সমস্যায় মুখে সরকার পড়তে পারে। তো সেই জন্যে আমার ধারণা যে প্রত্যেকে একটা করে চান্স অ্যাটলিস্ট পাবে। ঠিক আছে? তো সেই জন্য বলবো যে অন্তত কেয়ারফুলি এই মুহূর্তে সবাই প্রত্যেকে প্রস্তুতিটা নেওয়া দরকার। মানে অন্তত পরীক্ষাটার জন্য হোক বা না হোক, আমরা যাদের অ্যাটলিস্ট বিএডটা হয়ে রয়েছে তারা, আমার মনে হয় প্রস্তুতিটা কোনো রকম চাপ মাথায় না রেখে নিতে পারে। হুম, কারণ বলা তো যাচ্ছে না কি হবে বা কি হতে পারে, সেই জন্যে এইটুকু বলতে পারি যে পড়তে থাকো, সফলতা আমার মনে হয় সুযোগ একটা পাবে এবং সফলতা আসবে যারা বেশি খাটবে, যারা যেভাবে পড়বে সেটা। নেক্সট আসি সিলেবাস। তাহলে একটা হলো যে পরীক্ষায় সবাই পারবে কি পারবে না এই নিয়ে একটা কনফিউশন, সেটা। তারপরে আসে সিলেবাস, কি সিলেবাসে পরীক্ষাও হতে পারে। দেখো, 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার একটা সিলেবাস আমাদের প্রত্যেকের হাতে কম বেশি রয়েছে। আমি চলো এবার একটু সিলেবাস দেখাবো আমার কাছে যেটা রয়েছে। আমরা সেই 16 সালের সিলেবাসটাকে একটা মার্চ করে নিয়েছি। হ্যাঁ, 11, 12 এবং 9, 10 এর, তার ভিত্তিতে আমি একটু দেখিয়ে দেবো। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আমাদের এখানে একটু নিজেদের প্রয়োজনে কিছু কালার কম্বিনেশন মানে করা আছে। হ্যাঁ, তো আমি একটা কথা বলবো যে দেখো, এখানে প্রথম কথা হচ্ছে যে যে সিলেবাস আছে নবম দশমের, ধরো নবম দশমের রয়েছে একটা সিলেবাস, আর 11, 12 এর সিলেবাস, দুটো সিলেবাস আলাদা অনেকে মনে করছে, এবং ফোন করে অনেকে
অনেক ভাই বলছে কি করে আপনারা নবম দশমের মধ্যে একাদশ দ্বাদশটাকে ঢোকাচ্ছেন, দুটোর তো সিলেবাস আলাদা, কি করে সম্ভব? বা একাদশ দ্বাদশ যারা নেবে তারা নবম দশমের সিলেবাস কেন পড়বে, এক্সট্রা কিছু রয়েছে? আদৌ তা নয়। আমি 2016 সালের যে সিলেবাসটা সেটার মার্চ করে এই কম্বিনেশন একটা সিলেবাস আমরা তৈরি করেছিলাম। সেই সিলেবাস যখন আমরা পরবর্তীতে বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছি যে সমস্ত সিলেবাস, সেখানেও মিলিয়ে দেখছি সেখানে কিন্তু এই যে সিলেবাসটা আছে এর মধ্যেই রয়েছে, এর বাইরে কিছু নেই। ঠিক আছে? তো সেই হিসাবে আমি বলে দিচ্ছি, যারা আমাদের এখানে 11-12 নিচ্ছে তাদের একেবারে নবম এবং দশম দুটো কোর্সই কমপ্লিট হবে। ঠিক আছে? নবম দশম এবং সঙ্গে একাদশ দ্বাদশ, কারণ নবম দশমের যে বইগুলো রয়েছে, যে ব্যাকরণগুলো রয়েছে, একাদশ দ্বাদশ শ্রেণীর যে ছেলে মেয়ে আছে তাদের জন্যও ওগুলো পড়তে হবে, আলাদা কিছু নেই। বরঞ্চ একাদশ দ্বাদশ যারা আছে তাদের একাদশের বাংলা বই, ঠিক আছে, টেক্সট বই, প্লাস হচ্ছে একাদশের যে শিল্প সংস্কৃতি ইতিহাসের যে বইটা আছে, এর সাথে সাথে আরেকটা বই রয়েছে দেখবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, এবং দ্বাদশের যেটা আছে বাংলা টেক্সট এবং তারও শিল্প সংস্কৃতি ইতিহাসের যে বইটা আছে, এখন যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে সেই বইগুলো এখানে অ্যাড হবে। হ্যাঁ, কেউ কিছু একটা বলছিলেন? স্যার বলছি আপনার ওই 11-12 এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের বইগুলো কি বেরিয়েছে না আগের বইগুলোই থাকবে? পর্যন্ত তো দেয়নি, আমরা ওইগুলোকে একেবারে লাস্টের দিকে আমরা অ্যাপ্লাই করব, দেখব। এখনো পর্যন্ত যে বইগুলো আমরা হাতে পেয়েছি সেইগুলোকে কভার করব। কি বললাম বোঝা গেল? আর 9-10 তো চেঞ্জ হয়নি, 9-10 পর্যন্ত বই এখনো সব একই আছে। ঠিক আছে? তাহলে সেই হিসাবে 9-10 এর কোনো চেঞ্জ হওয়ার জায়গা থাকছে না। আর সাহিত্যের ইতিহাসের এখানে আমি কিছু সিলেবাস একটু দেখাচ্ছি, এত বড় সিলেবাস তো সেটাকে মানে ছোট করলেও যেন কমপ্লিট তোমরা দেখতে পাবে না তখন। তো সেই জন্য এখানে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে প্রাচীন যুগ, সেখানে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী এগুলো সব রয়েছে, মঙ্গল কাব্য, ঠিক আছে। তারপরে অনুবাদ সাহিত্য আসছে, অনুবাদ সাহিত্যের মধ্যে রামায়ণ, মহাভারত, এগুলো সব একদম যা পড়া হয়েছে সেগুলো। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে নেটের মতো, নেট সিলেবাসে অনেকে জানো, নেটের মতো অত ডিটেলস পড়তে হবে না। এখানে কি হবে, সাল, তারিখ, প্রকাশকাল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে হবে। আমি বোঝাতে পারছি? সবাই একটু উত্তর দেবে, হ্যাঁ, যে এই জিনিসগুলো মোটামুটি একটা ধারণা আসছে কিনা। হ্যাঁ স্যার, এটাও তো 6 তারিখেই আসে, তো এটার মধ্যে পার্থক্যটা কি? কোনটা বলো? মানে নেটের মানে নেটের সাহিত্য চর্যাপদ যখন তুমি পড়ছো, চর্যাপদের একদম টেক্সট ধরে ধরে পড়তে হয় নেটের। ঠিক আছে? আচ্ছা সাহিত্য তুমি যখন মনুষ্যমঙ্গল পড়বে, মনুষ্যমঙ্গলের সমস্তটা একদম টেক্সট ধরে ধরে পড়তে হয় এবং টেক্সট থেকে প্রশ্ন দেয় ডাইরেক্ট। আর এখানে কি হচ্ছে, 9-10, 11-12 এর যে বইগুলো আছে, ধরো 9-10 যারা পরীক্ষা দেবে, 9-10 এর বইগুলোকে ভালোভাবে ফলো করতে হবে, তার টেক্সট থেকে দেবে, তার সাথে সাথে অন্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে তোমাদের কি হবে, সালতারি, ধরো এই যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই যে চৈতন্য জীবনী কাব্য আছে, ঠিক আছে, এগুলো থেকে কি হবে, একেবারে উপরি উপরি যে ধরনের প্রশ্ন হয়, সাল তারিখ, যে চৈতন্য জীবনী কাব্য লিখেছেন এমন দুজন ব্যক্তির নাম লেখো, ঠিক আছে, তাদের তাদের হয়তো বললো যে তাছাড়া আর যদি কেউ থাকে বা এরকম কিছু, হয়তো চৈতন্য উত্তর তোমার হচ্ছে, বা চৈতন্য উত্তর একটা, সেখানে হচ্ছে তোমার চৈতন্য উত্তর মনসামঙ্গল কাব্যের একজন লেখক বলো, এই ধরনের কিছু ইনফরমেশন যেগুলো আমাদের মনে রাখতে হবে। তারও কিছু কৌশল আমাদের স্যার ম্যাম যারা ক্লাস নেবেন তারা করিয়ে দেবেন, এই নিয়ে চাপ নেই। ঠিক আছে? তো এই জায়গাগুলো তোমাদেরকে টোটাল আস্তে আস্তে ধীরে সুস্থে দেখে দেখে সেইভাবে করতে হবে। যাই হোক, এরপরে আরাকান রাজসভা আসছে, শাক্ত পদাবলী আছে, এইভাবে পুরো সিলেবাসটা আসছে। তার সাথে সাথে এদিকে আসছে 11-12 আধুনিক যুগে গদ্য সাহিত্য, সেখানে প্রবন্ধ আসছে, প্রবন্ধের মধ্যে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, এদের কথা রয়েছে। আমরা এখানে আর বেশি ডিসকাস করে সময় নষ্ট করছি না। এই যা সিলেবাস আছে 2016 সালে তোমাদের নিজেদের হাতে, যদি না থাকে আমাদের বলবে, আমরা আমাদের বিভিন্ন গ্রুপে তোমরা লিখলে আমরা পোস্ট করে দেবো। ঠিক আছে? যারা যারা যেখানে রয়েছে
তাদের জন্য তাদের ক্ষেত্রে আমরা যাতে সুবিধা হয় সেই সিলেবাসটা এই সিলেবাসটাকেই পোস্ট করে দেবো। যদি কিছু তোমরা এক্সট্রা পাও আমাদের অবশ্যই জানাবে, আমরা সেটা পর্যালোচনা করে দেখব। ঠিক আছে, তাহলে এই যে সিলেবাস দেখো ব্যাকরণের ক্ষেত্রে বাংলা ব্যাকরণের এই সিলেবাস গুলো পর রয়েছে, সেগুলো সব এখানে আছে। ঠিক আছে, তারপরে এই যে এক্সট্রা 9-10 নতুন দিগন্ত বলে যেটা আসছে, এইটা হচ্ছে সম্ভবত 9-10 যারা নেবে তাদের লাগবে না, তোমার হচ্ছে 11-12 যারা আছে তাদেরকে এটা লাগবে, আমরা দেখে নেবো সেটা। ঠিক আছে, সিলেবাসে তারপরে এই প্রত্যেকটা এবার টেক্সট ধরে ধরে দেওয়া আছে। আগে যেহেতু করা সাজানো ছিল আমাদের দ্বাদশ শ্রেণী সাহিত্য চর্চা ছিল, এখন বোধহয় সেটা পাল্টে গেছে। এখন কি বই হয়েছে, কারা পড়াচ্ছ একটু দেখি শুনি। সাহিত্য অনুশীলন নাকি একটা বই বেরিয়েছে না 11 এবং 12-এ? হ্যাঁ স্যার, নতুন বই বেরিয়েছে। পিডিএফ বেরিয়েছে স্যার, বই আকারে বেরোয়নি। হ্যাঁ, পিডিএফই বেরিয়েছে, তো সেইগুলো আর কি। তো সেই বইগুলো আমাদের এখানে পড়তে হবে। ঠিক আছে, সেই সিলেবাস গুলো আমাদের এভাবে পুরোটা সাজিয়ে আমাদের পড়ি, সমস্তটা যাতে তোমাদের সুবিধা হয় সেগুলো করানো। আর এইগুলো এই যে শিল্প সংস্কৃতির যে পার্টটা সেটাকে একটু মডিফাই করেছে, কিছু জায়গা রেখেছে, কিছু জায়গা বাদ দিয়েছে, কিন্তু বাকি সব একই আছে এখানে। এখানে সমস্তটা একই। 12 এর শিল্প সাহিত্যটা কি বেরিয়েছে 12 এর? না 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 না, আমি 11 এর কথা বলছি। অ্যাকচুয়ালি আমি 12 11 এরটা বেরিয়েছে, 12 এরটা আমি দেখিনি স্যার। 11 এরটা 11 থার্ড সেমিস্টার বেরিয়েছে বইটা। বেরিয়েছে, হ্যাঁ, থার্ড সেমিস্টার পর্যন্ত। ঠিক আছে, হ্যাঁ। তো এইগুলো সমস্ত বেরোয়। হুম 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 হুম। যাই হোক, এইটা করতে হবে এবং দেখতে হবে। আমরা যদি বসে থাকি সময় ওয়েস্ট করি তাহলে কিন্তু আমাদের সময়টা আস্তে আস্তে চলে যাবে। ঠিক আছে, তখন এমন হয়তো হয়ে গেল পরীক্ষার ঠিক 1 মাস আগে হঠাৎ করে ডিক্লেয়ার করলো যে আমাদের এবার চলো পরীক্ষা দিতে হবে, তখন এবার এত বড় সবাই দিতে সিলেবাস পারবে। মানে আতামাতা খুঁজে পাওয়া যাবে না, তখন গিয়ে আমাদের পড়াশোনার একটা বড় সমস্যা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমি বলবো যে এখন থেকে শুরুটা করা যাক, কারণ পড়াশোনা কখনো ওয়েস্ট হয় না আমার মনে হয়। হ্যাঁ, যাই হোক, চলো আমরা এবার আমাদের মেন জায়গায় ফিরি। সাহিত্যের বাংলা ব্যাকরণ আজকে পড়াবো আমি ঠিক করেছিলাম। ঠিক আছে, এবার অনেকে বারে বারে অনুরোধ করছে যে স্যার একটু ডেমো ক্লাস দেখতে পাবো না, ডেমো ক্লাস দেখলে ভালো হয়। তো সেক্ষেত্রে আজকে আমরা বাংলা ব্যাকরণের কিছুটা অংশ পড়ব। ঠিক আছে, সমস্ত পাঠটা তো একদিনে সম্ভব নয়, আর কিছু জিনিস আমরা একটু দেখে নেবো সিলেবাসটা, তার সাথে সাথে সমস্ত কিছু দেখো। প্রথমত হচ্ছে যে স্যার বলছি পিএসসির সঙ্গে ব্যাকরণটা কি হুবহু একই? কিছুটা দুটো তিনটে জিনিস এক্সট্রা, দুটো জিনিস সম্ভবত। একটা হচ্ছে বাক্য এবং বাচ্য, এই দুটো এক্সট্রা যোগ হয়েছে। বাকি দেখো পিএসসি তে যখন পড়াচ্ছিলাম সেখানে তো ছিল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো সবই দেখো, কারক ছিল, সমাস পড়ানো ছিল, শব্দ ভান্ডার ওখানে রয়েছে বোধহয়, নাম মানে পদ রয়েছে, পদটা তো চলছিল। ঠিক আছে, তারপরে শব্দ পদ রয়েছে। শব্দ পদ বলতে এই বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া, এই ক্রিয়াপদ পর্যন্ত সবগুলো এখানে একটু ভেঙে চুরে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া রয়েছে। সন্ধি রয়েছে, তারপরে ধ্বনি পরিবর্তন, আর হচ্ছে এখানে ধ্বনি ও বর্ণ, এই ব্যাপারগুলো রয়েছে। বেশিরভাগ সবই একই, হ্যাঁ, শুধু এই দুটো এক্সট্রা আমি যা দেখেছি যুক্ত হয়েছে। চলো এবার আজকে যেটা পড়া হবে বাক্য। এই বাক্যের ক্ষেত্রে আমরা যে যে বিষয়গুলো পরপর পরপর দেখে যাব, পড়বো আর কি, সেই বিষয়গুলো একটুখানি দেখো, চোখ বুলিয়ে নেওয়া যাক। বাক্য নির্মাণের শর্ত, যারা কম বেশি পড়াও 9, 10, 11, 12 তারা এই বিষয়গুলো পুরোপুরি জানবে। আর আরেকটা কথা বলে দিই, যেহেতু আমাদের 9, 10 এবং 11, 12 এর জন্য পড়ানো, সেই জন্য কিন্তু ওদের যে সিলেবাসটা থাকবে, ওদের যে ব্যাকরণগত বিষয়গুলো বেশি থাকবে, আমাদের সেই দিকে বেশি জোর দিতে হবে, সেই ধরনের বিষয়টাকে আত্মস্থ করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে ওদের যে সমস্ত বইগুলো রয়েছে, অবভিয়াসলি অথেন্টিক বই কিছু কিনতেই হবে, যেমন বামনদেবের বই রয়েছে বাংলা ব্যাকরণ, রামেশ্বর শ রয়েছে। ঠিক আছে, সুখেন কি একটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, পরেশচন্দ্র মজুমদার রয়েছে বাংলা ব্যাকরণের জন্য, এই বইগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, আর এর পাশাপাশি কিছু বাজার চলতি যে সমস্ত বই রয়েছে, উষাপতি রয়েছে,
সেগুলো দেখতে পারো, দেখে এক এক করে ব্যাকরণগুলো একটু নিজেদের মতো করে আত্মস্থ করতে পারো। ঠিক আছে, আর যারা আমাদের কোর্সে রয়েছে তারা এই সমস্ত বিষয়গুলো সব এক এক জায়গায় করে একটা নোট আমরা তুলে দেব। ঠিক আছে, তো দেখো বলছে বাক্য নির্মাণের শর্ত, একটা পার্ট থাকবে বাক্য নির্মাণ করতে গেলে যে যে শর্তের প্রয়োজন হয়ে পড়ে, যে যে শর্ত আর কি। ঠিক আছে, সেই সেই শর্ত কি, আসলে বাক্যটা কি সেগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাক্যটা কি এবং এই বাক্য নিয়ে আগে মানে কিভাবে তার সংজ্ঞা নির্ধারণ করা হতো সেই সমস্ত গুলো আমাদের একটু জানতে হবে কিন্তু। ঠিক আছে, তারপরে কি আসছে উদ্দেশ্য বিধেয় সম্পর্কে একটা ধারণা। বাক্যের ক্ষেত্রে একটা বাক্যের দুটো অংশ থাকে, আমরা কম বেশি সবাই জানি দুটো অংশ কি কি, সেই দুটো অংশ একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা বিদেহ, তাই না? এবার এই উদ্দেশ্য এবং বিদেহ এদের আবার বেশ কিছু গঠন কৌশল রয়েছে, যেমন উদ্দেশ্যের ক্ষেত্রে সরল উদ্দেশ্য রয়েছে, তারপরে বিদেহের ক্ষেত্রে উদ্দেশ্যের আবার সম্প্রসারক উদ্দেশ্য রয়েছে, হ্যাঁ সম্প্রসারক উদ্দেশ্য রয়েছে, তারপরে ঠিক বিদেহের ক্ষেত্রেও এরকম সরল বিদেহ সম্প্রসারক বিদেহ, এগুলো সব আমরা ভিতরে যখন ঢুকবো তখন আমরা একটা একটা করে দেখবো। ঠিক আছে, এর পাশাপাশি দেখো বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড আর শুধু ক্রিয়া খণ্ড হবে। হ্যাঁ, এইগুলো আমরা একটু দেখবো, এই পর্যন্ত আজকে আমরা পড়বো। তারপরে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ রয়েছে এবং অর্থগত শ্রেণীবিভাগ আর বাক্যের রূপান্তর, একটা বাক্য থেকে আর একটা বাক্যে কিভাবে রূপান্তরিত হয় তার বিষয়ে আমরা একটু দেখবো। 1 মিনিট আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, চলো প্রথমে আমরা দেখে নিই। দেখো বাক্য কি বলতো, বাক্যটা কি, বাক্যটা কি কে বলতে পারবে? দেখি একটু, কাকে বলে বাক্য? বাক্য হলো কতগুলো শব্দ দিয়ে গঠিত। বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত কয়েকটি পদ পাশাপাশি বসে যখন একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য। একদম। তাহলে আমরা বাক্য বলতে কতগুলি পদ, শব্দ, হ্যাঁ শব্দ মানে যেটা বাক্যে ব্যবহৃত হচ্ছে তাকে পদ বলা হচ্ছে। হ্যাঁ, এইখানে একটা বিষয় আছে কিন্তু, যে শব্দ আর পদ কি একই? শব্দ আর পদ কি একই? না না, একই নয়। কেন নয়? কারণ পদ তখনই হবে যখন সেটা বাক্যে ব্যবহৃত হবে, হতে পারে, আর এর সঙ্গে মানে তার সাথে একটা বিভক্তি যুক্ত হবে, শব্দের সাথে বিভক্তি যুক্ত থাকবে। শব্দ প্লাস বিভক্তি ইজ ইকুয়াল টু আমরা পদ বলতে পারি, আর এই পদ বাক্যে বসে, শব্দ কিন্তু বাক্যে বসতে পারে না। ঠিক আছে, না একদমই তাই। হ্যাঁ, তো এবার কি হচ্ছে যে এই পদগুলো পাশাপাশি বসে একটা অর্থ তৈরি করছে, যে আমি এক ভাত খাবো। ঠিক আছে, একটা সিম্পল বাক্য আমরা তুললাম। এবার এই বাক্যে তিনটে আমরা পদ পেয়েছি, তাই না? তিনটে পদ পেলাম আমরা, এগুলো। এইখানে একটা কথা আমার বলার, সেটা হচ্ছে যে আমরা যেমন বাক্যের বিভিন্ন শ্রেণী মানে উদ্দেশ্য বিধেয় এইগুলো আমরা দেখব, তার পাশাপাশি কিন্তু আমাদের ওই যে পদ 5 প্রকার সেগুলো আমাদের জানতে হবে। বিশেষ্য, বিশেষণ, হ্যাঁ, সর্বনাম, তারপর অব্যয়, ক্রিয়া। কেন জানতে হবে তার কিছুটা আমি পরে দেখিয়ে দেবো। হ্যাঁ, ওই আমরা একটুখানি আগে দেখছিলাম যে বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, হ্যাঁ তারপরে বিশেষ ক্রিয়া খণ্ড, এই তিনটে যে পার্ট ছিল না, সেটা আমাদের পড়তে হচ্ছে, সেটা জানতে হচ্ছে। তার জন্য আমাদের অবশ্যই জানা উচিত, সেটা হচ্ছে বাক্য করতে যাওয়ার সময়
এই পদগুলো তার আগে একটু জেনে নেওয়া দরকার। যাই হোক, এটা গেল। এবার এই বাক্যের সংজ্ঞা আমরা যেটা বলছি, প্রাচীনকালে বিশ্বনাথ কবিরাজ উনি কিন্তু তা বললেন না, উনি কিন্তু তা বলেননি। উনি বলেছিলেন, একটা সংস্কৃত শ্লোক ছিল, ছিল না? কেউ বলতে পারবে ওটা? বাক্যাংশাৎ যোগ্যতা আসক্তি আকাঙ্ক্ষা যুক্ত পদচ্চয়, এরকম একটা কি বাক্য ছিল না? কেউ কি জানো ওটা? ছিল ছিল একটা বাক্য ছিল, বাক্যাংশাৎ যোগ্যতা আসক্তি আকাঙ্ক্ষা যুক্ত পদচ্চয়। তার মানে উনি বলতে চাইছেন ওখানে যে বাক্য হতে গেলে, আবার বলছি, বাক্য হতে গেলে সেই বাক্যটা মানে আদর্শ বাক্য তখনই হবে, আদর্শ বাক্য তখনই হবে যখন তার মধ্যে যোগ্যতা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, আসক্তি থাকবে। এই তিনটে থাকবে। আসক্তি, আসক্তি নয় কিন্তু, হ্যাঁ, এই জায়গাটা অনেকে ভুল করে। তো এই তিনটে থাকতে হবে একটা বাক্যের মধ্যে। যোগ্যতা বলতে কি বোঝাচ্ছে? যোগ্যতাটা কি আসলে? এখানে কিন্তু একটা কথা বলেছি আমি, আদর্শ বাক্য, এটা মাথায় রাখতে হবে, আদর্শ বাক্য। চলো যোগ্যতাটা কি দেখে নিই। বলছে বাক্যের মধ্যে থাকা পদ বা পদ সমষ্টির সঙ্গত অর্থ ও ভাব প্রকাশ করাকে বলা হচ্ছে বাক্যের যোগ্যতা। সঙ্গত অর্থ এবং ভাব প্রকাশ করা, অর্থাৎ বাক্যের অন্তর্গত পদসমূহের পারস্পরিক অর্থগত ও ভাবগত সঙ্গতি বোঝাচ্ছে। বলছে ভারতের দক্ষিণে দাঁড়িয়ে আছে হিমালয়, এটা কি অর্থ মানে বাস্তবে কোনো মিল আছে? বাস্তবের সঙ্গে কোনো কিছু থাকছে? মিল নেই। অ্যাকচুয়ালি হওয়া উচিত ভারতের উত্তরে, তাই না? উত্তরে, উত্তরে। তাই এখানে যোগ্যতার অভাব ঘটছে। তাহলে এইখানে একটা কথা, বাস্তব শব্দটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? আমি কি বোঝাতে পারছি বিষয়টা? যে অবশ্যই অবশ্যই কোনো বাক্যে যদি যোগ্যতা থাকতে হয়, মানে থাকে যদি, তাহলে বাস্তবের সঙ্গে তার একটা মিল থাকতে হবে, একটা ভাব বা সঙ্গতি থাকতেই হবে। এইটা হচ্ছে, না, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যোগ্যতার মানে বাক্য নির্মাণের প্রথম শর্ত। ঠিক আছে, নেক্সট, আকাঙ্ক্ষা। আচ্ছা, আজকে আমরা ক্লাস নেব আচ্ছা, এই পর্যন্ত বলার পর আমি চুপ হয়ে গেলাম, সবার মধ্যে কিন্তু একটা কৌতূহল তৈরি হয়েছে, এরপরে নিশ্চয়ই কিছু বলবে, হয়েছে না? আমি যে বাক্যটা বলেছি সেটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেছে, তাই না? এই যে জানার একটা কৌতূহল, কৌতূহল, এক্স্যাক্টলি, কৌতূহল। হ্যাঁ, এই কৌতূহলটাই তো আকাঙ্ক্ষা। কৌতূহলটাই আকাঙ্ক্ষা। অর্থাৎ বাক্য নির্মাণের দ্বিতীয় শর্ত হবে তার যে বাক্যটা বলা হবে যেন কৌতূহলটা নিবারণ ঘটে শ্রোতার, ঠিক আছে? তখন কিন্তু সেটা বাক্য নির্মাণের দ্বিতীয় শর্ত পূরণ হচ্ছে। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি, ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে, তারপরে কি আর বললাম না, আমি বললাম আমি আজ ক্লাস নেব, কি বিষয়ে, কিসের, এই আর কিছু বললাম না, তাহলে কিন্তু একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে আমাদের মধ্যে, তাই না? একটা কৌতূহল থেকে যাচ্ছে কি বিষয়। সঙ্গে সঙ্গে সবাই অলরেডি কিন্তু প্রশ্ন করা শুরু করবে যে তাহলে এটা কি এই ক্লাস হবে, এই টপিকের হবে, কোন টপিকের হবে, কোন বিষয়ের হবে, তাই নয় কি? বুঝতে পারছি যে এই যে কৌতূহলটা পূরণ হওয়ার প্রয়োজন হয়ে পড়বে, তখন সেটা কিন্তু আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আর এটা হচ্ছে বাক্য নির্মাণের দ্বিতীয় শর্ত, যেটা বিশ্বনাথ কবিরাজ বলেছেন। নেক্সট আসো আসক্তি। এর কথা মানে আসক্তি কথার অর্থ, সাধারণ অর্থ নিকটে বা কাছাকাছি, নিকটে, কাছাকাছি নিয়ে কাছাকাছি থাকার ভাব। এর মধ্যে পরস্পর সম্বন্ধযুক্ত পদ যেগুলো থাকবে। আচ্ছা, একটা বাক্যের মধ্যে আমরা সাধারণত কি কি থাকে আমরা জানি? একটা বাক্য, হ্যাঁ, তার মধ্যে কর্তা থাকবে, কর্ম থাকবে, ক্রিয়া থাকবে। একটা
একটা থাকছে হচ্ছে উফ, হ্যাঁ, তাহলে একটা থাকছে হচ্ছে বাক্য, কর্তা, কর্ম, কর্ম আর ক্রিয়া। এটা কিন্তু বাংলা বাক্য। হ্যাঁ, হ্যাঁ, বাংলা বাক্য, এটা আমাদের উল্লেখ করা উচিত। কারণ কি ইংরেজির ক্ষেত্রে আবার উল্টে যায়, মাঝখানে ক্রিয়াটা চলে আসে, কর্তা ওখানে শেষে চলে আসে। ওখানে কর্তা ক্রিয়া কর্ম হয়। হ্যাঁ, একদম। তো এখানে দেখো, এই যে পরপর থাকার একটা বৈশিষ্ট্য বা একটা রিদম, সেটা ঠিক থাকতে হবে। ঠিক আছে, সেটা ঠিক থাকতে হবে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি, এবং সেটা পাশাপাশি একদম পরপর যেন ঠিকঠাক দাঁড়িয়ে। যেমন এখানে একটা বাক্য দিয়েছি, হিমালয় উত্তরে ভারতের দাঁড়িয়ে আছে। বাক্যটা কেমন শোনাচ্ছে? আর আমি যদি বলতাম ভারতের উত্তরে হিমালয় দাঁড়িয়ে আছে, সেটা কেমন শুনতে লাগছে? তো এই যে ক্রম অনুযায়ী একটা সাজানোর কৌশল বা কর্তা কর্ম ক্রিয়া, এই যে প্রায়োরিটিটা থাকা, সেটা কিন্তু থাকতে হবে, তা না হলে আসক্তিহীন বাক্য হয়ে যাবে। তাহলে 3 প্রকার বিষয় আমরা জানলাম। একটা হচ্ছে কি, যোগ্যতা, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আর একটা হচ্ছে আসক্তি। এইবার যদি আমি একটা বাক্য বলি যে ছেলেটি উঠানে সাঁতার কাটছে, এটা কোনটার মধ্যে পড়বে? যোগ্যতা। যোগ্যতা। যোগ্যতাহীন বাক্য। কেন হবে? কারণ সে অসঙ্গত কখনো তাই। ওখানে সাঁতার কাটতে পারে না, তো অবাস্তব। একদমই তাই, অবাস্তব। তাহলে ওই যে বলছিলাম, বাস্তবের সঙ্গে একটা মিল থাকা দরকার, তাই না? আবার যদি এরকম বলি যে মশার কামড়ে হাতির মৃত্যু, এটাও একটা যোগ্যতাহীন বাক্য। মশার এটাও যোগ্যতা। কামড়ে হাতির মৃত্যু। আচ্ছা, এইখানে একটা বোঝার ব্যাপার রয়েছে। মশা কামড়ে দিল, বা বললাম আমি হাতির জায়গায় মানুষের মৃত্যু, হয় কি মশার কামড়ে মানুষের মৃত্যু? হয়তো। না। কিন্তু তখন কি হচ্ছে? এটা এটা আকাঙ্ক্ষা হয়ে যাচ্ছে, আরো কিছু হবে। মশার কামড়ের হাতির মানুষের মৃত্যু, আর মানুষের মৃত্যু হয়েছে, কমপ্লিট করে দিল। তখন সেখানে যোগ্যতা পূরণ করা হচ্ছে। একদম তাই, ঠিক আছে। কারণ মশার কামড়ে হাতির মৃত্যুও হতে পারে, যদি ওর ওই যে মশার যে মশাবাহিত রোগ যেটা থাকে, হ্যাঁ, সেটা যদি হয়ে যায় বেশি পরিমাণে, হাতির যদি সেই প্রতিরোধ ক্ষমতা না থাকে, তাহলে হতে পারে। ঠিক আছে, তো এই জায়গাটা একটু খেয়াল রাখাটা আমার মনে হয় জরুরি, যে কিভাবে চাইছে, কোন ভাবে দেখতে চাইছে, প্র্যাকটিস করলে আরো অনেক বেশি এগুলো সহজ হয়ে যাবে। তারপরে আসো, এটা আমরা সবাই জানি একেবারে, উদ্দেশ্য আর বিধেয় সম্পর্কে। একটা বাক্যের প্রধান দুটি অংশ থাকছে, একটা উদ্দেশ্য আর একটা হচ্ছে, তাই না? দুটো অংশ আমরা পাচ্ছি বাক্যের ক্ষেত্রে, উদ্দেশ্য এবং বিধেয়। আচ্ছা, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি দেখি, কেউ একজন দেখি। সবাই কম বেশি আমি জানি পড়ানোর সঙ্গে যুক্ত আছে, বলতে পারা উচিত। যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, আমি বললাম এক কথায় সম্পর্কে কিছু বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। হ্যাঁ, এক কথায় বাক্যের কর্তাটাই হলো উদ্দেশ্য। বলা হয় সেটাই বিধেয়। একদম। তাহলে আমি এখানে একটা বাক্য দিলাম, রাম ভালো ছেলে। কার সম্পর্কে? রাম। রাম সম্পর্কে। রাম উদ্দেশ্য। আর বাকি যে অংশটা থাকছে সেটা হচ্ছে বিধেয়। তার মানে যার সম্পর্কে, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে হচ্ছে উদ্দেশ্য বলছে। আর উদ্দেশ্য যা কিছু বলা হয় সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে, তাই তো?
এটা আমরা জেনে নিলাম। এবার এই উদ্দেশ্য এবং বিদেহ দু রকম হয়। আমি একটু আগেই ওই শুরুর সময় আমি বলেছিলাম যে বাংলা বাক্যের উদ্দেশ্য এবং বিদেহ দুটো দু রকম হতে পারে। একটা হচ্ছে সরল উদ্দেশ্য আর সম্প্রসারিত উদ্দেশ্য। ঠিক আছে, সম্প্রসারিত উদ্দেশ্য। সরল উদ্দেশ্য কি বলছে? উদ্দেশ্য যদি একটি মাত্র পদ দ্বারা গঠিত হয় তাকে বলা হয় সরল উদ্দেশ্য। দেখো আমরা যেটা জানি না, সবার পরীক্ষায় কিন্তু সেটা মানে এমন ভাবে দেবে, একেবারে সহজ দেবে না, আবার একেবারে কঠিনও দেবে না। এই যে সরল উদ্দেশ্য, হয়তো বললো যে একটা সরল উদ্দেশ্যের উদাহরণ হলো বলে এবার একটা দিয়ে দিল বাক্য, 4টে বাক্য দিয়ে দিল কোনটা হবে। এবার আমরা উদ্দেশ্য জানি কিন্তু সরল উদ্দেশ্য সেটা আবার কি, কনফিউশন হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে দেখা উচিত। তো বলছে যদি একটি মাত্র পদ দ্বারা গঠিত হয় তাকে বলা হচ্ছে সরল উদ্দেশ্য। কি বলা হচ্ছে? সরল উদ্দেশ্য, একটা পদ। ঠিক আছে, মানে উদ্দেশ্যটা কিন্তু আমরা আগেই বললাম উদ্দেশ্য, এখানে বললাম সুনীল ভালো লেখেন। এখানে কে ভালো লেখেন? সুনীল, তাই না? সুনীল। তাহলে এই সুনীলটা হচ্ছে কি? উদ্দেশ্য। উদ্দেশ্য সেটা সরল উদ্দেশ্য, কারণ এই সুনীল উদ্দেশ্য বটে কিন্তু একটা পদ দিয়ে গড়ে, তাই না? একটা পদ দিয়ে গড়ে উঠছে। নেক্সট সম্প্রসারিত, তাহলে যদি সরল উদ্দেশ্যে একটা পদে হয় তাহলে সম্প্রসারিত উদ্দেশ্য কটা পদে হবে? একাধিক পদে হবে, তাই না? এইখানে এক বা একাধিক বিশেষ্য বা বিশেষণ বা বিশেষণ স্থানীয় পদ দ্বারা সম্প্রসারিত হয় এবং উদ্দেশ্য যদি একটি মাত্র পদ না হয়ে একটা বাক্যাংশ হয় তাহলে তাকে সম্প্রসারিত উদ্দেশ্য। আমি এই রিডিংটা পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে উদ্দেশ্য যখন সম্প্রসারিত হবে, যে সম্প্রসারিত অংশটা থাকবে সেটা বিশেষণ স্থানীয় হবে, বিশেষণ অথবা বিশেষণ স্থানীয়। আমি ওই যে বললাম যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এটা আমাদের জানতে হবে। তার কারণটা হচ্ছে প্রশ্ন সরাসরি এরকম সম্প্রসারিত উদ্দেশ্য একটা উদাহরণ দাও, এটা দিতেই পারে। আবার বলতে পারে যে সম্প্রসারিত উদ্দেশ্য সাধারণত বিশেষণ বা বিশেষণ ঠিক না। তাহলে এটা আমাদের জানা থাকলে করতে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এ বলছে উদ্দেশ্য পদের প্রসারকের মধ্যে সেই পদের বিশেষণ, সম্বন্ধপদ, পদ, স্থানীয় বাক্যাংশ বা খণ্ডবাক্য থাকতে পারে। ঠিক আছে, এই যেমন বলছি প্রথমে বললাম সুনীল ভালো লেখে, ছেলে কারোর একজন বলার সময় অনেক। আচ্ছা, তো কি হচ্ছে যে আগে বললাম যে সুনীল ভালো লেখেন, আর পরে কি বলছি বাঙালির ছেলে সুনীল ভালো লেখেন, বাঙালি কবি সুনীল ভালো লেখেন। তাহলে এখানে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে সুনীল, আর তার আগের যে অংশ বাঙালি কবি, এটা হচ্ছে কি উদ্দেশ্য সম্প্রসারক। বোঝা গেছে? এখানে কি কোনো সমস্যা আছে? না না, ক্লিয়ার। পরে সরল বিদেহ, চলো এবার সরল বিদেহ বলছে কোন একটি বাক্যের বিদেহ যখন একটি মাত্র পদ দ্বারা গঠিত হয় তখন তাকে বলা হয় সরল বিদেহ। একটা মাত্র, একদম সেম আগের মতোই এরকম। সুনীল লেখেন, এখানে তাহলে কোনটা হবে? লেখেনটা। লেখেন এটা হচ্ছে সরল বিদেহ। বিদেহ। এবার সম্প্রসারিত হলে কি হবে? মূল বিদেহ যেটা থাকবে সেটা 1 নম্বর বলছে সমাপিকা ক্রিয়াকে, মানে বলছে মূল বিদেহ অংশ বা সমাপিকা ক্রিয়াকে যদি কোনো একটি বিশেষণ বা বাক্যাংশের দ্বারা সম্প্রসারণ করা হয় তখন তাকে বলা হচ্ছে সম্প্রসারিত বিদেহ। যেমন এখানে এই যে লেখেনের আগে বলছে ভালো উপন্যাসও লেখেন, সুনীল লেখেন আর সুনীল ভালো উপন্যাসও লেখেন। তাহলে লেখেনটা আমরা পেয়েছি, এটা হচ্ছে বিদেহ মূল, আর তার অতিরিক্ত অংশ যেটা সেটা হচ্ছে ভালো উপন্যাসও, তাই নয় কি? বোঝা গেছে এটা? ঠিক আছে, তাহলে এখানে তাহলে এবার কার বুঝতে সমস্যা আছে? আলটিমেটলি আমরা দুরকম বাক্যের অংশ পেলাম, একটা হচ্ছে
উদ্দেশ্য অংশ, একটা হচ্ছে বিধেয় অংশ। উদ্দেশ্য অংশের দুটো ভাগ, সরল উদ্দেশ্য আর সম্প্রসারিত উদ্দেশ্য। একইভাবে বিদেহের দুটো ভাগ, সরল বিদেহ, সম্প্রসারিত বিদেহ। বিধেয়। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানে আমাদের অ্যাড চলে এসছে, আমাদের কোর্স যেটা রয়েছে এসএলএসটি। এই জায়গাটা অনেকে হয়তো বুঝতে পারছে না, 9, 10 বা 11, 12, আমি একটু আগেই বলছিলাম যে 9, 10 অনেকে অনেক জায়গাতে এরকম করছে যে 9, 10 এর আলাদা কোর্স নিতে হবে, 11, 12 এর আলাদা কোর্স নিতে হবে। আমাদের এরকম ব্যাপারটা নেই। যদি কেউ 11, 12 এর কোর্স না, এসএলএসটি কোর্স নিতে চায়, 11, 12 এর নেয়, তাহলে তাকে 9, 10 আর নিতে হবে না। আর আমাদের 11, 12 এর কোর্সের ফিস রয়েছে 2199, আর 9, 10 এর ক্ষেত্রে রয়েছে 1999। এবার দুটো ক্ষেত্রেই অ্যাডমিশন ফিস হচ্ছে 999, এখানে দেওয়া আছে এই যে 999। আর এসএলএসটির ক্ষেত্রে বাকি যে টাকাটা থাকছে সেটা দুটো ইনস্টলমেন্টে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে পরের মাসে দিতে হবে এবং তার পরের মাসে গিয়ে পরেরটা দিতে হবে। মানে 11, 12 এর ক্ষেত্রে তখন 600 পড়ছে, আর 9, 10 এর ক্ষেত্রে 500 রয়েছে। এছাড়া আমাদের পিএসসির কোর্স এই মুহূর্তে চলছে, এখানে একটা মক টেস্টও আমাদের নিয়ে আসা রয়েছে, যদি কেউ নিতে চায়। এটাও 499 টাকার একটা মক টেস্ট রয়েছে। এখানের একটা মজার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ A to Z আমাদের যে ইউনিট রয়েছে, মানে পিএসসির যে ইউনিট করা আছে, আমি একটু পরে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে আমি তাদেরকে আমাদের অ্যাপ ইনস্টল করানোর জন্য আমি দেখিয়ে দেবো পুরো বিষয়টা, সেখানে আমি পুরো দেখিয়ে দেবো যে ওখানে আমাদের কি হচ্ছে। 499 টাকায় যে পিএসসির কোর্সটা মক টেস্টটা নিয়ে আসা হচ্ছে একদম ইউনিটের টপিক ধরে। যদি উপন্যাসের ইউনিট থাকে, উপন্যাস কটা আছে পিএসসির ক্ষেত্রে? 3টে না? 3টে, হ্যাঁ। হ্যাঁ স্যার 3টে। প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি 25টা করে প্রশ্ন, আলাদা করে পরীক্ষা ওখানে আছে। তারপরে সমগ্রটা মিলিয়ে আবার 50টা কোশ্চেন আছে। এরকম ভাবে উপন্যাস, নাটক, ছোট গল্প, এইরকম ভাবে পুরো মক টেস্টটা রয়েছে। আর কোর্সেও তো একইভাবে প্রশ্ন আছে সঙ্গে। মক টেস্ট আর কোর্সের একটা পার্থক্য এটাই হবে, কোর্সের ক্ষেত্রে নোট, মক টেস্ট, পিডিএফ সমস্ত কিছু থাকবে, আর মক টেস্টে শুধু মক টেস্ট থাকবে, কিন্তু দুটোর মক টেস্ট আলাদা, কোশ্চেন আলাদা থাকবে। আমি মোটামুটি হয়তো বোঝাতে পেরেছি। যার সমস্যা হবে, যদি কোর্স আগ্রহী থাকে কেউ বা নিতে চায়, সে আমাদের সঙ্গে এই যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিলে আমরা কথা বলে নিতে পারবো। পারলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারে, বা আমাদের এটা ভিডিওটা ইউটিউবেও যাবে, ফেসবুকেও যাবে, ওখান থেকেও দেখে নিতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আমাদের জায়গায় ফিরে আসি। এবারে যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে বিশেষ্য খণ্ড। আচ্ছা, এটা জব ফলো হবে, হ্যাঁ। বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড আর ক্রিয়া খণ্ড। ঠিক আছে, 3 প্রকার রয়েছে বিশেষ্য খণ্ড। আচ্ছা, এইখানে একটা আধুনিক যে ভাষা বিজ্ঞানী তারা বলছেন যে দুটো ভাগ করা যায়, একটা বিশেষ্য খণ্ড একটা বাক্যের, আর একটা হচ্ছে ক্রিয়া খণ্ড। ঠিক আছে, বলছে বিশেষ্য খণ্ড আর ক্রিয়া খণ্ড। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে বিশেষ্য খণ্ড ব্যাপারটা কি। একটু আগে আমরা উদাহরণ দিয়েছি, আমরা ওরকম একটা আরেকটা উদাহরণ নিয়ে নিই। নবীন পড়ছে। এখানে প্রথম যে অংশটা থাকছে সেটাকে বলছে বিশেষ্য খণ্ড, পরের যে অংশটা থাকছে তাকে বলছে ক্রিয়া খণ্ড। আচ্ছা, কেন বলছে এটা, কেন বলছে? ক্রিয়া তো কাজ করছে, পড়ছে, কাজ করা বোঝাচ্ছে। দেখো, পড়ছেটা কাজ করা আর বোঝাচ্ছে। নবীন হচ্ছে নাম বোঝাচ্ছে, তাই বিশেষ্য। একদম তাই, নবীন নাম বোঝাচ্ছে, এই জন্য বিশেষ্য খণ্ড। ঠিক আছে, কিন্তু এটা তো ওনারা সন্তুষ্ট হলেন না। ওনারা আবার কি বললেন, বলছে না, বাক্যকে আরো 3টে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে বিশেষ্য খণ্ড, একটা ক্রিয়া খণ্ড, একটা ক্রিয়া বিশেষণ খণ্ড। বিশেষ্য, ক্রিয়া খণ্ড আর ক্রিয়া বিশেষণ খণ্ড। দেখো, এবার এইগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। একটা ছবিও আমরা তুলেছি, হ্যাঁ।
বিশেষ্য খণ্ড নামে বিশেষ্য হলেও এতে যেমন বিশেষ্য পদ থাকে, এইখানে কিন্তু মনে রাখা দরকার বিশেষ্য পদ থাকে, হ্যাঁ, তেমনি বিশেষ্য প্লাস বিশেষণ একদম একদম দুটোই থাকবে, একদম সর্বনাম থাকবে, তার এছাড়া বিশেষণ থাকছে, বিশেষণের বিশেষণ থাকছে, সংযোজক থাকছে, ঠিক আছে, এগুলো কিন্তু বিশেষ্য খণ্ডে থাকে। উদাহরণ, মেন বাক্য, এখানে এই যে বাক্যটা দেওয়া আছে, মিনুদের কালো বিড়ালটা বাড়ি থেকে পালিয়েছে। এখানে আমরা যদি দেখি, এখানে বিশেষ্য খণ্ড হিসাবে যেটা পাচ্ছি, কোন পর্যন্ত পাচ্ছি আমরা বিশেষ্য খণ্ড হিসাবে? কালো বিড়ালটা, হ্যাঁ, কালো বিড়াল পর্যন্ত, তাই না? এইবার বাড়ি থেকে পালিয়েছে সেটা হচ্ছে পরের পার্ট। তাহলে এখানে এবার দেখো, মিনু হচ্ছে বিশেষ্য, দের বচন নির্দেশক, কালো বিশেষণ, বিড়াল বিশেষ্য, তা নির্দেশক, তাহলে এইগুলো মিলে হচ্ছে বিশেষ্য খণ্ড, আর বাড়ি থেকে পালিয়েছে এটাকে ক্রিয়াখণ্ড হিসেবে তুলে ধরা হচ্ছে। এটা বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? যে বুঝতে না পারবে আরেকবার বলবে, আমি বলে দেবো। স্যার এটা আরেকবার বলুন তো। একটু আরেকবার একটু বলবেন এটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখো, এখানে একটা বাক্য দিয়েছে কি, মিনুদের কালো বিড়ালটা বাড়ি থেকে পালিয়ে গেছে। কে এখানে স্যার আমাদের কি বের করতে হবে, মানে বিশেষ্য আর বিশেষণ? বিশেষ্য খণ্ড, বিশেষ্য খণ্ড। এবার বিশেষ্য খণ্ডের মধ্যে কোনগুলো থাকতে পারে? এই যে বললাম, সর্বনাম থাকতে পারে, বিশেষণ থাকতে পারে, বিশেষণের বিশেষণ থাকতে পারে, সংযোজক থাকতে পারে, নির্দেশক, এই যে বচন নির্দেশক যেগুলো বলছে সেটা থাকতে পারে, নির্দেশক থাকতে পারে। আমি বোঝাতে পারছি? এবার এইগুলো মনে রাখতে হবে। বলতেই পারে যে বিশেষ্য খণ্ডের বিশেষণ থাকে না, শুদ্ধ না অশুদ্ধ? এখানে তো আমরা দেখছি থাকে, তাহলে থাকে না শব্দ হচ্ছে না। এবার এখানে এই যে মিনুদের, এখান থেকে মিনুদের থেকে আমরা বিড়ালটা পর্যন্ত, এইটা তো বিশেষ্য খণ্ড। এর মধ্যে মিনু, এই যে মিনু, এটা মেন বিশেষ্য, বিশেষ্য না? ডেটটা কি? ডেটটা কি স্যার? কোন বচন সেটা নির্দেশ করছে না? বচন বলতে বহু বচন, হ্যাঁ, বচন কত প্রকার? দুই প্রকার, এক বচন আর বহু বচন। এক বচন আর বহু বচন দুই প্রকার। সেই বচনকে নির্দেশ করছে না এটা, যে নির্দেশকের কাজই হচ্ছে বচন বা সংখ্যাকে নির্দিষ্ট করা। একদম একদম ঠিক। তাহলে এটা, তারপরে কালো, কালোটা কি বোঝাচ্ছি আমরা? পিপিটি দেখা যাচ্ছে না তো সবার কি একই হচ্ছে? পিপিটি দেখা যাচ্ছে না? যার দেখা যাচ্ছে না একটুখানি লেফট হয়ে আবার জয়েন করো, দেখবে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। বিড়াল, একটা জিনিস, স্যার বিশেষণের বিশেষণটা একটু বুঝিয়ে দিন না। বিশেষণের বিশেষণ এক্সাম্পল দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আমরা এইটা একটুখানি বুঝে নিই, তারপরে বিশেষণে বিশেষণে চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বিড়ালটা, বিড়ালটা কি হবে? বিড়াল শব্দটা বিশেষ্য, তাই না? আর টা নির্দেশক, নির্দেশক, তাই না? তাহলে এটা তো বোঝা নিশ্চয় সবার গেছে এই পর্যন্ত, যে এই সমগ্রটা মিলেই কিন্তু আমরা পাচ্ছি বিশেষ্য খণ্ড। কি পাচ্ছি? বিশেষ্য খণ্ড। বলো এবার এখানে বুঝতে কার সমস্যা আছে? বিশেষ্য খণ্ড মানে মূল যে বিশেষ্য পদ, তার আগে পরে, মানে আগের যে অংশগুলো থাকবে সমগ্রটাকে জুড়ে নিয়ে তৈরি হচ্ছে বিশেষ্য খণ্ড। বোঝা গেছে কি? আচ্ছা, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার বুঝে গেছে। বিশেষণের বিশেষণ,
কেউ একজন বলো দেখি বিশেষণের বিশেষণ কি হবে? আমরা একটু অন্যদিকে চলে গেলাম। স্যার বিশেষণ, খুব ভালো। আচ্ছা বিশেষণ শব্দ হচ্ছে দেখো আমি বলবো? হ্যাঁ স্যার আমি বলবো ওটা? স্যার আমি বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কেউ একজন। ওই তো মেয়েদের ওই কুচকুচে কালো বিড়াল যদি বলি, টকটকে লাল গোলাপ, বেশ, খুব না না বেশ ওই উজ্জ্বল উদাহরণটা চাঁদ। যদি বলি, হ্যাঁ খুব আমি আমি বলছি স্যার বেশ উজ্জ্বল চাঁদ। বেশ 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 উজ্জ্বল। আমরা বেশ উজ্জ্বল চাঁদ। চাঁদ, আমরা চাঁদটাকে টানলে হচ্ছে চাঁদ তো বিশেষ, আমি ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট অত্যন্ত ঠান্ডা জল, খুব না, সুন্দর বিশেষণের ফুল। বিশেষণ যেটা বলছিল, হ্যাঁ বিশেষণের বিশেষণ তো হ্যাঁ টকটকে লাল গোলাপ যেটা বললাম। তো ঠান্ডা জল পর্যন্ত আমি আর বললাম। কনকনে ঠান্ডা জল। হ্যাঁ বেশ কনকনে ঠান্ডা। এবার দেখো সবগুলো তো বিশেষণ, খুব ভালো, হ্যাঁ। অত্যন্ত ঠান্ডা, এগুলো সব বিশেষণ। কিন্তু যখন আমি কোনো একটা বিশেষণকে খুব জোর দিয়ে বোঝাতে চাইছি, কোন একটা বিশেষণকে বা কোন একটা বিশেষ্যকে, ধরো ঠান্ডা, এই যে জল যেটা আমরা বসাচ্ছি, জল এটা তো বিশেষ্য, এটাকে আমি বোঝাচ্ছি ঠান্ডা জল, একদম বেসিক ভাবে বললাম ঠান্ডা জল, এটা ঠিক আছে। এবার যখন আমি এটাকে জোর দিয়ে বোঝাচ্ছি অত্যন্ত ঠান্ডা, কনকনে ঠান্ডা জল, তাহলে এই যে কথাটা আমরা বলছি খুব ভালো ছেলে, ভালো ছেলে বললে আমরা সাধারণভাবে বুঝতে পারছি, খুব ভালো ছেলে মানে আমি জোর দিয়ে ওকে যে ভালো সেটা প্রতিষ্ঠা করছি। এই প্রতিষ্ঠা করা যে জায়গাটা, সেটা তখন অনেক সময় কি হয়, বিশেষণ দুবার বসে, প্রথমে একবার বিশেষণ, আবার দ্বিতীয়বার বিশেষণ, এই দুটো মিলিয়ে বিশেষণের বিশেষণ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? অনেক অনেক উদাহরণ দিয়েছো, চাঁদের একটা কথা বেশ বলছিলে কে, তারপরে এই যে আজকে এখনকার সময় গরম, হ্যাঁ গরম, প্রচন্ড গরম, তারপরে ওটাকে আরেকটু মডিফাই করে বলা যেতে পারে, হ্যাঁ যে কি বলে, অত্যন্ত, কি হতে পারে গরমটাকে আরেকটু জোর জোর দিয়ে বলার জন্য? ভীষণ গরম, অত্যন্ত ভীষণ গরম। আবার অনেকে বলে যে অত্যন্ত ভীষণ গরম, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। স্যার ভ্যাপসা গরম বলে একটা হ্যাঁ ভ্যাপসা গরম, গরম শব্দটা তো আছে, আমি বলছি ভ্যাপসা গরম, এরকম ভাবে অনেক বলা হয় আর কি, ঠিক আছে, যেগুলো বিশেষণের বিশেষণ হয়ে যায়, ঠিক আছে। তো মানে দুটো বিশেষণ যোগ হয়ে হচ্ছে বিশেষণের বিশেষণ হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগে একটা তোমার বিশেষ্য থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। চলো তারপরে ক্রিয়াখণ্ড, আমরা আগেই দেখছিলাম ক্রিয়া মানে কি, কাজ করা বোঝাচ্ছে, ক্রিয়া মানে কাজ, এটা তো বোঝাচ্ছে, তাই তো। তাহলে ক্রিয়াখণ্ডের প্রধান যে উপাদান সেটা সমাপিকা ক্রিয়া হবে, যা অনেক ক্ষেত্রে উহ্য থাকতে পারে। তাছাড়া ক্রিয়া বিশেষণ, কালবাচক বিশেষণ, গৌণ কর্ম, মুখ্য কর্ম ইত্যাদি যুক্ত হয়ে ক্রিয়াখণ্ড তৈরি হতে পারে। গৌণ কর্ম, মুখ্য কর্ম মানে কি? গৌণ স্যার কর্ম, মুখ্য কর্ম অপ্রাণীবাচক আর গৌণ কর্ম প্রাণীবাচক। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, স্যার প্রযোজক প্রযোজক নাকি হ্যাঁ। প্রযোজ্য? না না, এখানে চাঁদ হচ্ছে মুখ্য কর্ম আর শিশুকে হচ্ছে গিয়ে গৌণ কর্ম, ঠিক আছে। কেন হলো? ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলেন এবং বিভক্তি শূন্য যেটা হবে সেটা হবে মুখ্য কর্ম, যেটা অপ্রাণীবাচক, আর কাকে দিয়ে প্রশ্ন করতে হবে এবং যেটা হবে প্রাণীবাচক এবং যার মধ্যে একটা বিভক্তিও থাকবে সেটা হবে গৌণ কর্ম। আগে জেনে নিই কর্ম কি। ক্রিয়াকে যদি সাধারণভাবে আমরা যেটা বলি, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করি আমরা, কি বা কাকে দিয়ে, কাকে। তাহলে কি আর কাকে, একেবারে সহজভাবে আসি। আগে কাকে, এই দুটো দিয়ে কাকে প্রশ্ন করব আমরা,
ক্রিয়া। তাহলে এখানে ক্রিয়া কি আছে দেখাচ্ছে। এইবার প্রশ্ন করি, মা কি দেখাচ্ছে? এই কি দিয়ে প্রশ্ন করলে হয় মুখ্য কর্ম, আর কাকে দিয়ে প্রশ্ন করলে হয় গৌণ কর্ম। এইবার আরো কেউ একজন বলছিলে যে মুখ্য কর্মটা সবসময়ের জন্য অপ্রাণীবাচক হয়, আর গৌণ কর্ম প্রাণীবাচক, তাই তো? আর কি হতে পারে? আর কিছু কি হতে পারে? তাহলে এইবার আমরা এখানে প্রশ্নটাকে লাগাই যে অপ্রাণীবাচক হলে মুখ্য কর্ম, প্রাণীবাচক হলে গৌণ কর্ম, এবং কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কর্মকারক। এবার আমাদের মূল তথ্যে ফিরে আসো। এই যে গৌণ কর্ম, মুখ্য কর্ম, এটা বোঝা গেছে তাহলে? হ্যাঁ স্যার। এবারে আসো ক্রিয়াখণ্ডের অংশটাকে আমরা একটু চিহ্নিত করার চেষ্টা করি। বলছে তনুশ্রী আলাদা হয়ে গেল, আজ দীর্ঘক্ষণ ধরে বহু শ্রোতাকে গান শোনালেন। তাহলে এখানে শোনালেনটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। দেখো বলেছে কিন্তু সমাপিকা বাক্যে থাকতে পারে, নাও থাকতে পারে, বা উজ্জ থাকে, যেটাকে বলছি আমরা। তার আগে গান, কি শোনালেন, তাই না? কাকে শোনালেন? তাহলে এই মুখ্য কর্ম গৌণ কর্ম আমরা পাচ্ছি এই সমস্ত গুলো। তার সাথে সাথে কি বলছে যে বহু বচন নির্দেশক, বহু শ্রোতাকে শোনাচ্ছেন, তাহলে শ্রোতা সেটা বহু, অনেক, সেটা বচন নির্দেশ করছে। বলছে দীর্ঘক্ষণ ধরে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়া বিশেষণ কি? ক্রিয়া কাকে বলে? কাজ করা বোঝালে। কাজ করা বোঝায়। এবার বললাম, ধরো একটা বাক্য দিলাম, বিশেষণ মানে আমরা জানি দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝাবে। এবার যখন ক্রিয়ার দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝাবে তখন সেটা হবে ক্রিয়া বিশেষণ। যেমন আমরা একটু উদাহরণ দিই, যে ঘোড়াটি দ্রুত দৌড়াচ্ছে। হ্যাঁ, ঘোড়াটি দ্রুত দৌড়াচ্ছে। তাহলে এখানে কোনটা হবে ক্রিয়া বিশেষণ? দ্রুত। দ্রুত মানে পুরোটা নিয়ে তৈরি হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই যে দৌড়ানো, এটা তো ক্রিয়া, আর এই দ্রুতটা হচ্ছে বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণ আমরা পেয়ে গেলাম। বোঝা গেছে কি? ঘোড়াটি কি স্যার বিশেষ্য? হ্যাঁ, ঘোড়াটি অবভিয়াসলি বিশেষ্য। কিন্তু এখানে কিন্তু এখানে কি বললেন? এখানে কি বলেন? এখানে তো বুঝতে পারলাম না স্যার। আজ দীর্ঘক্ষণ ধরে তনুশ্রী। হ্যাঁ, দীর্ঘক্ষণ বিশেষ্য স্যার। কোনটা? তনুশ্রীটা বিশেষ্য স্যার। তনুশ্রী তো বিশেষ্য। এবার তনুশ্রী বিশেষ্য খণ্ডের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে, মূল বলে। আর বাকি যে অংশটা দেখো, আজ কালবাচক বিশেষণ বোঝাচ্ছে। তারপরে দীর্ঘক্ষণ ধরে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, অনেকক্ষণ ধরে কোন একটা কিছু করা বোঝাচ্ছে, এই জন্য এটা ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করছে, তাই না? ওই যে গান শোনাচ্ছে অটোমেটিক্যালি ও দীর্ঘক্ষণ ধরে। বোঝাতে পারছি বিষয়টা? ধারণা একটু ক্লিয়ার হচ্ছে? গান শোনানোটা হচ্ছে স্যার মেন বিশেষণ, তাই তো? হ্যাঁ, বিশেষণ। শোনানোটা মেন বিশেষণ, আর শোনানোটা ক্রিয়া না? শোনানোটা ক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, শোনানোটা মেন ক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, আর তার আগে যে অংশগুলো রয়েছে সেখানে যেটা বিশেষণ হিসাবে বসছে সেটা বিশেষণ থাকছে। দীর্ঘক্ষণ ধরে, কতক্ষণ ধরে, যে একটা মানে দীর্ঘ সময় ধরে গান করে চলেছে, সেই সময়টা বোঝানোর জন্য এটা বিশেষণ হয়ে যাচ্ছে। কার বিশেষণ? ওই যে শোনানো, তার বিশেষণ।
এই জন্য ক্রিয়ার ক্রিয়ার হুম আর শ্রোতাকে ওটা গৌণ কর্ম হলো কেন স্যার? ওই যে আমি দেখিয়েছিলাম না, তোমার কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়, এর মধ্যে কি দিয়ে প্রশ্ন করলে হচ্ছে মুখ্য কর্ম, আর কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম। এখানে বলছে যে তনুশ্রী কাকে গান শোনাচ্ছেন। আচ্ছা, ওটা কাকে দিয়ে প্রশ্ন করছে তাই হচ্ছে এটা গৌণ কর্ম। এটা হতে পারে। আরেকটা ধরা যেতে পারে কি, অপ্রাণীবাচক যখন বোঝায় তখন সেটা কিন্তু গৌণ কর্ম হয়, আর প্রাণীবাচক হলে এই সরি প্রাণীবাচক হলে গৌণ কর্ম হয়, অপ্রাণীবাচক হলে মুখ্য কর্ম হয়। ঠিক আছে, কর্ম আর ক্রিয়া দুটো মানে একই, কর্ম মানেও কাজ করা, ক্রিয়া মানেও কাজ করা। কর্ম মানে কোথায় কাজ করা? না, আমাদের বাংলা অর্থে তো কর্ম করা মানে কাজ করার অনেকটা পাশাপাশি বলি। ওটার সঙ্গে এটা গোলালে হবে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখো ক্রিয়া বিশেষণ খণ্ড। এক্সট্রা একটা অংশ এখানে জুড়ে দেওয়া হয়েছে, যেটা আমরা বলছিলাম যে অনেকে মানতে চাইছে না, অনেকে স্যার, হ্যাঁ স্যার বলছি আপনি উদাহরণটা দিলেন যে ঘোড়াটি দ্রুত দৌড়াচ্ছে, তো যদি আমি বলি ঘোড়াটি খুব দ্রুত দৌড়াচ্ছে, তাহলে খুবটা বিশেষণ হবে তো? আরেকবার বলো, ঘোড়াটি খুব দ্রুত দৌড়াচ্ছে, হ্যাঁ তাহলে খুবটা তো বিশেষণ তো? হ্যাঁ, তখন ওটা বিশেষণে বিশেষণ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। এবার চলো ক্রিয়া বিশেষণ খণ্ড। বাক্যের মধ্যে থাকা যে অংশ বা খণ্ডটি বাক্যের মূল ক্রিয়াকে বিশেষিত করে তাই হলো ক্রিয়া বিশেষণ খণ্ড। মূল ক্রিয়াকে বিশেষিত করে, ঠিক আছে, তাকে কি বলছি আমরা? ক্রিয়া বিশেষণ খণ্ড। মূল যে ক্রিয়া থাকছে তাকে। এবার এখানে একটু দেখে নাও, বলছে আমরা যখন বাড়ির ভিতরে শুতে আসতাম তখন মা চৌকাঠ পর্যন্ত এগিয়ে দিয়ে যেতেন। তাহলে এখানে ক্রিয়া খণ্ড একটা পাচ্ছি, আর ক্রিয়া বিশেষণ খণ্ড দেখো এই যে অংশটা দেওয়া আছে ক্রিয়া বিশেষণ খণ্ড সমগ্রটা জুড়ে বলছে আমরা যখন বাড়ির ভিতরে শুতে আসতাম, মানে সমগ্র এই যে আমরা সর্বনাম থেকে শুরু করে পরের যে মায়ের আগে পর্যন্ত তখন, এইটা টোটালটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ খণ্ড। মানে অতিরিক্ত যে অংশটা যেটা একসঙ্গে মনে হচ্ছে যেন ওর বিশেষণ হিসাবে, ক্রিয়ার বিশেষণ হিসাবে কাজ করা বোঝাচ্ছে, সমগ্রটা ওর সঙ্গে যেন একটা কাজ করা বুঝিয়ে দিচ্ছে, তার জন্য এটা ক্রিয়া বিশেষণ খণ্ড হচ্ছে। ঠিক আছে, জাস্ট এইটুকানি এখানে বুঝে রাখো, এখানে অতটা গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই। ঠিক আছে, তো আজকে ওটা একটু বুঝে দিন তো, মানে যেটা লাস্ট বললেন ক্রিয়া এটা খণ্ড। আমি বললাম যে একটা ক্রিয়া, আগে আমরা কি বলেছি একটা বেসিক ভাবে, ক্রিয়াটা কোনটা স্যার? এখানে ক্রিয়াটা কোনটা? ক্রিয়া বিশেষণ আমরা কোনটা বলছি একটু আগেই বললাম, ঘোড়াটি দ্রুত দৌড়াচ্ছে। দৌড়ানোটা ক্রিয়া স্যার? দৌড়ানোটা ক্রিয়া, দ্রুতটা বিশেষণ। এইবার এর খণ্ড শব্দ যোগ হচ্ছে তখন এর আগে আরো অনেক কিছু থাকবে। মূল ক্রিয়া যেটা থাকবে সমাপিকা ক্রিয়া, তার আগে আরো কিছু অংশ জুড়ে থাকবে, যেটা এই বাক্যের মধ্যে দেখো আছে। মা চৌকাঠ পর্যন্ত এগিয়ে দিতে এলেন, এখানে এই যে ক্রিয়া খণ্ড পাচ্ছি চৌকাঠ পর্যন্ত এগিয়ে দিতে এলেন, এগিয়ে দিতে এলেন, এগিয়ে দেওয়াটা ক্রিয়া, এগিয়ে দেওয়াটা ক্রিয়া। এবার ওর সঙ্গে যখন অন্যান্য অতিরিক্ত অংশ যুক্ত হচ্ছে, যেটা আগের আমরা পাঠে পড়লাম, সেগুলো তো ক্রিয়া খণ্ড হচ্ছে। সমগ্রটা এই পর্যন্ত নিয়ে খণ্ড তৈরি হলো, তার আগের যেগুলো যুক্ত হচ্ছে সেগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। স্যার এই চৌকাঠ পর্যন্ত হবে না, মানে এগিয়েটা হচ্ছে ক্রিয়া, মানে এগিয়ে এর আগে পর্যন্ত। এর আগে কি পড়লে তুমি, এইখানটাতে কি পড়লে, এইটা ভালো করে ক্রিয়া খণ্ড কাকে বলছি আমরা? ক্রিয়া খণ্ড ক্রিয়ার সঙ্গে অতিরিক্ত কিছু অংশ যুক্ত থাকছে না, ক্রিয়ার সঙ্গে শোনানো। এখানে মূল ক্রিয়া কোনটা? শোনা।
এটা তার আগে অতিরিক্ত হ্যাঁ। অংশ মিলে তৈরি হচ্ছে কি ক্রিয়াখণ্ড। ক্রিয়াখণ্ড। তাহলে আচ্ছা। এইবার আমি এখানে আসি, হুম, এবার পরের বাক্যে আসো। এখানে যেটা আছে যে ক্রিয়াখণ্ড, এই যে হুম। অংশটা, এই ক্রিয়াখণ্ড মানে কি শুধু ক্রিয়া তো নয়, আচ্ছা, ক্রিয়ার আগে কিছুটা অংশ হুম, যুক্ত হুম, ছিল। হুম, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। হ্যাঁ, এইবার তার আগে বেশ কিছু অংশ যেগুলো বিশেষণ এবং ক্রিয়া তার মধ্যে থাকবে, আর এই জায়গাটা একটু মনে রাখতে হবে, অসমাপিকা ক্রিয়া থাকবে এখানে। অসমাপিকা ক্রিয়া, তার সঙ্গে যে অংশগুলো যুক্ত থাকবে সেইগুলো হুম, হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। একটা বাক্যে সমাপিকা ক্রিয়া থাকলে তার সঙ্গে যে অংশগুলো অতিরিক্ত থাকবে তার আগে, সেটা হচ্ছে ক্রিয়াখণ্ড। আর অসমাপিকা ক্রিয়া যদি থাকে তার আগে যে অংশ, যেমন এখানে দেখো সুতে আসতাম, এটা তো অসমাপিকা ক্রিয়া। হুম। তাহলে এই আচ্ছা, অসমাপিকা ক্রিয়ার আগের যে অংশ থাকছে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। ক্লিয়ার হলো? তাহলে আমরা যখন বাড়ির ভিতরে শুতে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড, তাই তো? খণ্ড মানে ওইটা সহ যোগ করে আসতাম শব্দ, আসতাম, আসতাম পর্যন্ত হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। হ্যাঁ আসতাম, তখন আর এই যখন, এই দুটো হচ্ছে সাপেক্ষ অব্যয়, ওই জন্য ওটা একসঙ্গে ওর মধ্যে জুড়ে গেছে। তখন আচ্ছা, তখন তখন এটা কি সাপেক্ষ, মানে আমরা এরপরে বাক্য যখন পড়বো, এর বাক্যের দুটো ভাগ আছে মূল, ঠিক আছে? একটা আচ্ছা, বাক্য দুটো অংশ আছে, একটা হচ্ছে গঠনগত বাক্য আচ্ছা। আর একটা হচ্ছে অর্থগত। অর্থগত হুম, বাক্য। গঠনগত বাক্যর আবার চারটে অংশ, কেউ কেউ তিনটে বলে। একটা হচ্ছে সরল বাক্য, সরল বাক্য যেটা আমি কিছুটা লিখে রেখে দিয়েছি, জটিল বাক্য, হুম, তারপর যৌগিক বাক্য, আর এইগুলোর মিশ্রণে তৈরি মিশ্র বাক্য। এই চারটে ভাগ রয়েছে। এই জটিল বাক্যে সাপেক্ষ অব্যয় থাকে। সাপেক্ষ অব্যয় মানে যে অব্যয় মানে সে যা। হ্যাঁ, যখন তখন, একদম একদম, যে ইনি তিনি, একদম একদম, যেখানে সেখানে। হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো থাকে। আর অর্থগত দিকে আমরা বেশ কতগুলো, এক একজন এক একটা ভাগ করছে। কেউ বলছে এখানে ঢুকবে হ্যাঁ বাচক, বাচক বাক্য। দুই হচ্ছে না বাচক। এইখানে আমার নিজস্ব একটা মতামত আছে, আমার মনে হয় সব বাক্যের ক্ষেত্রেই হ্যাঁ বাচক এবং না বাচকটা এসেনশিয়াল, মানে সবগুলোতেই থাকে। আমি যখন বলছি প্রশ্ন করা বোঝাচ্ছি যে তুমি কি বাড়ি যাবে, এই যে হ্যাঁ বাচক কিন্তু এখানে চলে আসছে, প্রশ্ন করছি। আবার বলছি তুমি কি বাড়ি হুম, যাবে না, তাহলে না নি নয় এগুলো তোর মধ্যে যুক্ত আছে, তাহলে এটাও তো না বাচক হুম, বাক্যের মধ্যে চলে যাচ্ছে। এছাড়া আরো কিছু আছে ইংরেজিতে যেটাকে বলছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, আর কি আছে ইম্পারেটিভ, হুম। আছে না? বাংলায় যেটাকে বলছে হ্যাঁ, বিবৃতিমূলক, তারপরে আবেগ, প্রশ্নবোধক। হ্যাঁ ইচ্ছাবোধক, তাই তো? তারপরে হচ্ছে তোমার ওই অনুজ্ঞাসূচক বাক্য, এরকম কিছু প্রার্থনা। ভাগ। বিস্ময়সূচক। প্রার্থনা, একদম বিস্ময়সূচক। কম বেশি আমরা সবাই জানি, শুধু এগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করা নেই বলে আমাদের সমস্যাটা হয়। ঠিক আছে? তো এটা আমরা নেক্সট দিন ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত থাকলো। আর আমাদের কোর্সে আগেই বললাম, যারা ভর্তি হতে চাইছে 7001739646 এই নাম্বারে ফোন করে নিতে পার। আর পরবর্তীতে যদি আমরা কোনো ডেমো ক্লাস দিই তো সেটা জানাবো। আর আমাদের নেক্সট ক্লাস কবে হবে, আমাদের যা পেইড ব্যাচ যারা ভর্তি হয়ে গেছো তোমাদের ওই যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে ওখানেই সমস্তটা দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি একটা জিনিস একটুখানি দেখাবো, আমাদের অ্যাপটা কিভাবে ইনস্টল করতে হয়। দেখি কজন আছে আগে। আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো আজকে? ভালো স্যার।
খুব ভালো স্যার, খুব হ্যাঁ ভালো স্যার, খুব স্যার। ভালো। বেশ বেশ। আচ্ছা, আমি আমি আমাদের অ্যাপে একটু ঢুকছি, মোবাইলে দেখা যাবে তো? এন্টার স্ক্রিন স্টার্ট নাও। মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমাদের অ্যাপ অলরেডি প্লে স্টোরে উঠে গেছে। অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে। হ্যাঁ, আমি একদম প্রথম থেকে শুরু করছি, লগ ইন থেকে। দেখো, যে অ্যাপটা যখন আমরা লিঙ্কটা পাঠিয়ে দেবো, আমাদের প্লে স্টোরে ঢুকে গেছে, রিভিউতে রয়েছে। এক সপ্তাহ, আশা করছি এক সপ্তাহ পরে আমরা আমাদের এই অ্যাপ প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবে প্রত্যেকে, ঠিক আছে? তখন এখানে এই যে প্রথমে যেটা আমরা লিঙ্ক পাঠাচ্ছি, প্রত্যেকের কি করতে হচ্ছে, এই লিঙ্কটা ধরে ডাউনলোড করতে হচ্ছে। হ্যাঁ, তখন আর ওটা করতে হবে না, ওখান থেকে ডাইরেক্ট হয়ে যাবে, সুবিধাও হয়ে যাবে, কারো কোনো সমস্যা হবে না আশা করছি। একটু দেখে নাও, তারপরে কারো সমস্যা হলে ডাইরেক্ট আমাদের সঙ্গে কথা বলে নিতে পারবে। তো এখানে গিয়ে ফোন নাম্বারটা আমরা বসাবো, ঠিক আছে? এখানে ফোন নাম্বারটা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কেউ দেখতে পাচ্ছ না? না, আমি পাচ্ছি। শুধু বিয়ে বর্ণনা লেখাটাই গেছে। হ্যাঁ, পাচ্ছি স্যার। পাচ্ছি স্যার। বেশ, দেখা যাচ্ছে তো? হ্যাঁ আমি তাই তো বলছি। দেখো, আমার প্রথমটাতে ফোন নাম্বার, দ্বিতীয়টাতে নাম দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপে ঢুকে গেলাম, ঠিক আছে? এবার অ্যাপটাতে কি হচ্ছে, নিচে দেখো হোম রয়েছে, তার নিচে আগে কি রেজিস্ট্রেশন করতে হবে না? হ্যাঁ, এখানে ওটিপি চাইবে আমাদের প্লে, এখন আপাতত ওটিপি চাইছে না, পরে ওটিপি চাইবে, ঠিক আছে? ঠিক আছে। আর যারা কোর্স নিয়েছে তারা আমাদের অ্যাক্সেস পাবে, আদারওয়াইজ সবাই এই হোম পেজে ফ্রি যেগুলো থাকবে বা কিছু থাকবে সেগুলো দেখতে পাবে আমাদের অ্যাপ থেকে, ঠিক আছে? হ্যাঁ, এবার কোর্সে গেলাম, নিচে দেখো কোর্স অপশন আছে, কোর্সে গেলাম। কোর্সে যাওয়ার পরে এখানে এই যে মানে জেআরএফ নেট, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিএসএলএসটি, এই এসএলএসটি তে গেলে এখান থেকে আমাদের যে কোর্সগুলো সেগুলো এখানে দেখা যাবে। এসএলএসটি তে যাদের আমরা বলে দেবো যে কোনখানে কোনখানে কাদেরকে খুলে দিচ্ছে, আমাদের পেইড ব্যাচের ছেলে মেয়ে, তারা এখান থেকে পুরো দেখতে পাবে। এই যে 9-10 যখন আমি বাংলা খুলছি, প্রথম পার্টে আছে কি প্রাচীন মধ্য, এই যে যুগের ভাগ রয়েছে, এখানে দেখো চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, এরকম পর আছে, ঠিক আছে? এখানে সমস্ত নোট প্লাস মক টেস্ট যখন ঢুকবে তখন এখানে একটা সাইন দেখাবে, সেটা আমি ফিরে এসে ডাব্লিউপিএসসি এখান থেকে দেখাচ্ছি সমস্তটা, ঠিক আছে? A to Z সব দেখা যাবে। এই ডাব্লিউপিএসসি বাংলায় যখন আমি ঢুকছি তখন আমি কাব্য কবিতাতে ঢুকে গেলাম, এই যে ছোট ছোট সাইন দেখা যাচ্ছে, হ্যাঁ, এবার ওই যে সাইন গুলো আছে সাইন গুলোতে ক্লিক করতে হবে। যেমন মধুসূদন দত্তের আমি প্রথমটাতে ক্লিক করলাম, এখান থেকে আমাদের ভিডিওগুলো পরপর যে কটা আছে সব এখান থেকে দেখা যাবে, ঠিক আছে? গতদিনের ক্লাসে আমরা বিজ্ঞান পদ কাব্যের নবম সর্গের বেশ কিছুটা অংশ পড়েছি। এখান থেকে ম্যাম বা স্যার যেভাবে পড়াচ্ছেন সেইভাবে প্রত্যেকটা পারে এরকম ক্লাস হবে, ক্লাসে আলোচনা হবে এবং সমস্ত কিছু এরকম ডিটেলসে দেখা যাবে। পরের নোটে যখন টপিকে গেলাম ভিডিওগুলো, ঠিক আছে? এরকম প্রত্যেকটা থাকবে। যাই হোক, নেক্সট দেখো এখানে পিডিএফ নোট রয়েছে আমাদের। পিডিএফ নোট জীবনানন্দ দাস এখানে সেইটা সম্পর্কে দেখাচ্ছে, ওখানে ওরকম ঠিক এসএলএসটি তে থাকবে এরকম সমস্তটা, প্রত্যেকটা এরকম নোট পরপর সাজানো থাকবে, একদম পরপর ইনফরমেশন সহ পরপর সাজানো থাকবে। কারোর নোটগুলো আমরা ডাউনলোড করতে পারবো না? এখানে ডাউনলোড করা যাবে না, ঠিক আছে? নেক্সট বেরিয়ে আসলাম এখান থেকে। এর একটা ফ্যাসিলিটি কি, যখন তখন খোলা যাবে, কোনো সমস্যা হবে না। নেক্সট, এবার এই দুটো পড়া হয়ে গেল, স্যার ম্যাম ক্লাস নিয়ে নিলেন, মক টেস্টে চলে গেলাম। এখানেই মক টেস্ট দেওয়া যাবে। মক টেস্ট স্টার্ট কুইজ করলে এর ভিতরে বেশ কিছু সিস্টেম রয়েছে। স্টার্ট কুইজ করলে প্রথমে স্টার্ট কুইজ করে পরীক্ষা দেওয়া যাবে, প্রশ্ন এরকম পরপর সাজিয়ে গুছিয়ে আসবে এরকম। এর প্রশ্ন পরীক্ষা দেওয়ার পরে রিভিউ অপশনে গেলে এই এখানে দেখা যাবে যে কি আছে কি নেই। আমি যখন পরপর এখান থেকে চেঞ্জ করব তখন চেঞ্জ করা যাবে। এইভাবে পুরো পরীক্ষা সব দিয়ে নেক্সট করতে করতে একেবারে ওখানে সাবমিট অপশনে গিয়ে সাবমিট করলে সলিউশন একটা অপশন চলে আসবে, ঠিক আছে?
ওখানে সলিউশন একটা মানে সাবমিট করার পরে প্রথমে কে কটা ঠিক করেছে, কত পেয়েছে সেটা দেখাবে, তার সাথে সাথে সলিউশন একটা অপশন ওখানে দেখাবে যে সঠিক উত্তর হয়তো আমার একটা ভুল গেছে, সেটা সঠিক উত্তর কি হবে সেটা এখানে দেখিয়ে দেবে। আর কিছু জায়গাতে আমরা ঠিক করেছি যেগুলো কাব্য কবিতা আছে, কবিতা টবিতাগুলো সেগুলো আমরা চেষ্টা করব কিছু অডিও সবাইকে মানে ওই ওই গ্রুপ ওই ওখানে দিয়ে দিতে, যাতে পড়ার সময় বা যে কোনো সময় যেন সুবিধা হয় শুনতে, যে শুনে শুনে অল টাইম যখন খুশি তখন দেখলো বা শুনলো, এইভাবে এখান থেকে পুরো বিষয়টা দেখতে পাবে, করতে পারবে, শুনতে পাবে। ঘুমানোর সময় হতে পারে, ঘুমানোর সময় অডিও শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়লাম বা কিছু একটু এইভাবে আমাদের পুরো আগ্নেয়গিরি পাঠালো যে এই রাত্রি, ঠিক আছে, গলিত ধুতুরা জমাট কখন বাঁধবে, একদম পুরো এরকম ভাবে যাতে করতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়। আমরা পরবর্তীকালে আরো কিছু ভাবনা চিন্তা করেছি যেগুলো এখন আপাতত আমরা মানে করছি না, কিন্তু সমস্তটা এরকম চলে আসবে এবং সেটা দেখা যাবে, ঠিক আছে। আর নিজের প্রোফাইলে গিয়ে এখান থেকে কতটা কি কমপ্লিট হয়েছে, এখানে নিজের নাম সমস্ত কিছু দেওয়া যেতে পারে, ফোন নাম্বার, মেল আইডি সব কমপ্লিট করা যাবে, দেখাও যাবে। আর যখন কেউ কোর্স নেবে তখন তার এই এনরোল কোর্স অপশনে গেলে এখান থেকে তাকে সমস্তটা দেখা যাবে যে সে কোন কোন কোর্স নিয়েছে, ঠিক আছে। প্রথমে কোথায় গেলাম, প্রোফাইলে গেলাম, তারপরে এনরোলড কোর্স, এইখানে গেলে সে দেখতে পাবে কতদিন ভ্যালিডিটি আছে। এনরোল কোর্সটা কোথায় কোথায় স্যার? এনরোল কোর্সটা কোথায়? প্রথমে আগে তুমি দেখো হোম পেজে গেলে, তারপরে নিচে কোর্স আছে, নিচে একদম দেখা যাচ্ছে নিচে, তার পাশে কোর্স কোর্স এই যে কোর্স আরেকবার, এই যে কোর্স, হ্যাঁ কোর্স, হ্যাঁ কোর্সে গেলাম, হ্যাঁ এবার কোর্সের পরেরটা আছে দেখো প্রোফাইল, প্রোফাইল, হ্যাঁ প্রোফাইলে গিয়ে এনরোল কোর্স বলে একটা অপশন আছে, এনরোল কোর্স, আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে তুমি তোমার কি কি কোর্স নেওয়া আছে সব দেখতে পাবে, ঠিক আছে। ফাইল থেকে এনরোল কোর্স গেলেই হবে। হ্যাঁ হ্যাঁ, কতদিন ভ্যালিডিটি আছে সবকিছু দেখা যাবে, ঠিক আছে, সমস্ত কিছু। তো এইভাবে আমাদের পুরো প্রসিকিউরটা থাকবে, পুরোটা বোঝানো হবে এবং মানে পড়াশোনা বা সবকিছু ক্লাস হবে, ক্লাসের মধ্যে দিয়ে শেষ হবে। এবং আমরা বলছি যে কোর্সে যেটা স্যার, কোর্সে যেটা বলেন ওটা বিবর্ণা অ্যাপে পেয়ে যাবো, পিএসসি মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপে। কিন্তু এখনো তো দেখাচ্ছে না না স্যার? এখনো আমরা তোমাদেরকে তো সাবস্ক্রিপশন দিইনি। আচ্ছা আচ্ছা, সাবস্ক্রিপশন দিয়ে দেবো। আমি মাত্রই খুললাম তো, হ্যাঁ খুলে দেখছি যে ওগুলো সব নিয়ে দেখাচ্ছে, তাই জন্য জিজ্ঞাসা করলাম। পিএসসি নেওয়া আছে না অর্পিতা? হুম, ওখানে খুলে যাচ্ছে। বলছি অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করব? ওখানে খুলছে স্যার, ওখানে খুলছে, কিন্তু ওখানে যে ইয়ে দেখাচ্ছে, ওই রুপিস গুলো দেখাচ্ছে, বাই কোর্স গুলো দেখাচ্ছে, এসএলএসটি গুলো। কোনটা বলো তো? কোর্সে? হ্যাঁ কোর্সে এনরোল করতে গিয়েছি, গিয়ে দেখাচ্ছে যে ওই এসএলএসটি 9, 10, 11 এর উপর বাই কোর্স করে দেখাচ্ছে, মানে ওগুলো ঢুকতে গেলে কোর্স করতে হবে আর কি দেখাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে গেট সাবস্ক্রিপশন দেখাচ্ছে। আচ্ছা, আর কি বলছিলেন বলুন, কি বলছিলেন কি? বলছি যে আমি ওটা দেখি না, অ্যাপটা কিভাবে ডাউনলোড করবো যদি আরেকবার একটু বলে না। অ্যাপটা আমরা হোয়াটসঅ্যাপে আপাতত লিংক পাঠিয়ে দেবো, এরপরে প্লে স্টোরে গেলে প্লে স্টোর থেকে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। লাগবে আমরা আমাদের যে কোর্স যারা আছেন তারা দিয়ে দেবো গ্রুপে, যে টেলিগ্রাম গ্রুপ আমরা ক্রিয়েট করে দিয়েছি, ঠিক আছে, তাদের সবাইকে আমাদের কোর্সের লিংক ওখান থেকে দিয়ে দেবো, যাতে ডাউনলোড করে নিয়ে ওখান থেকেই ডাইরেক্ট অ্যাপটা ইনস্টল করতে পারে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে স্যার ওটা কি পরে দেখা যাবে? এসএলএসটি ওই আপনি আজকে যে ক্লাসটা করালেন ওটা পরে দেখা যাবে নাকি? আমাদের ইউটিউবে আপাতত দিয়ে দেবো, দিয়ে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আচ্ছা, ওটা পরে অ্যাক্টিভ হবে তাই তো? হ্যাঁ, আর একটা দুটো দিন সময় দিলে, আসলে এতজন ভর্তি হয়েছে তো সবাই, তাই এখানে ঢুকতে পারেনি এখনো, কোর্সেও ঢোকাতে পারিনি আমরা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সব একটা একটা করে ঢুকছে, সবকিছু তৈরি করছি আর কি, সময় লাগছে একটু, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, সবকিছু পেয়ে যাবে ক্লাস ওয়াইজ সমস্ত কিছু। এবং যে এই যে ব্যাকরণ দিয়ে শুরু হচ্ছে, মানে ব্যাকরণের সমস্তটা এক জায়গায় কাল বা পরশুর মধ্যে দেখতে পাবে তোমরা সমস্তটা, কোনো চাপ থাকবে না। আর ক্লাস ভিডিও তো ওখানে থাকবেই, তাছাড়া ইউটিউবে এটা পাবলিকের জন্য, সবার জন্য দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে গুড নাইট সবাইকে। গুড নাইট। ওকে স্যার, গুড নাইট স্যার।